নমস্কার বন্ধুরা। বন্ধুরা, চায়না কি চাইলে আমাদের জলকে কি আটকাতে পারে? আমরা যেরকমভাবে পাকিস্তানের সমস্ত জলকে আটকে দিয়েছি ইন্দাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করে, সেরকমভাবে চায়না কি আমাদের জলকে কোনোভাবে আটকাতে পারে? কেন আমি এই কথাটা বলছি? কারণ নিউজ প্রচুর আসছে যে চায়না ব্রহ্মপুত্র নদীর ওপরে বিশ্বের সবথেকে বড় ড্যাম তৈরি করছে। আপনারা জানেন যে চায়না অলরেডি কিন্তু বিশ্বের সবথেকে বড় ড্যাম চায়নার কাছে আছে, যেটার নাম হচ্ছে থ্রি গর্জেস ড্যাম। এরপরে চায়না এখন চেষ্টা করছে যে ব্রহ্মপুত্র নদীর ওপরে সেই ড্যামকে তৈরি করতে, এবং এরকমই একটা বড় ড্যাম ব্রহ্মপুত্র নদীর ওপরে তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে ইয়ারল্যাং জাম্পো ড্যাম। এখন এই ড্যাম তৈরি হলে ব্রহ্মপুত্র নদীর জল কি আটকে যাবে? কারণ এরকমই নিউজ কিন্তু আসছে, এবং পাকিস্তানও আমাদের ওপর থ্রেট দিচ্ছে যে ইন্দাস ওয়াটার ট্রিটি যদি আমরা ক্যান্সেল করি তাহলে ভারতকেও ব্রহ্মপুত্র নদীর জল আটকাতে চায়না সাহায্য করবে। সত্যিকারই কি চায়নার কাছে সেই পাওয়ার আছে ব্রহ্মপুত্র নদীর জলকে আটকানোর? আর যদি ব্রহ্মপুত্র নদীর জল আটকে যায়, ভারতের কোন কোন রাজ্য এতে এফেক্টেড হতে পারে? সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং মাস্ট আপনার ওপিনিয়ন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, আসামের যে মুখ্যমন্ত্রী আছে হেমন্ত বিশ্ব শর্মা, তিনি পাকিস্তানের একটা যে থ্রেট ছিল সেই থ্রেটের উত্তরে জবাব দিয়েছেন যে চায়না চাইলেও ব্রহ্মপুত্র নদীর জলকে, তার যে প্রবাহকে, তা সেটা কিন্তু বন্ধ করে দিতে পারবেন না। বরং এটা বলতে চেয়েছেন যে যদি চায়না ব্রহ্মপুত্র নদীর জলকে আটকানোর চেষ্টা করে তাতে ভারত অনেক বেশি উপকৃত হবে। কারণ ব্রহ্মপুত্র নদীর জলের কারণে ভারতে সেরকমভাবে কোনো ডেজার্ট টাইপের সিচুয়েশন ক্রিয়েট হবে না, বা শুকিয়ে যাবে না, বা মরুভূমি তৈরি হয়ে যাবে না। বরং ব্রহ্মপুত্র জলের কারণে প্রত্যেক বছর ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আসামে, বন্যার সামনাসামনি হতে হয়। আপনারা জানেন যখন ইন্দাস ট্রিটি ছিল সেটাকে ব্যান করা হয়েছিল, ব্যান করার পরে পাকিস্তানের তরফ থেকে ডাইরেক্ট থ্রেট ইন্ডিয়ার ওপরে এসেছিল যে চায়না তাদেরকে সাহায্য করবে, এবং চায়না ভারতের যে জল সেই জল বন্ধ করবে, ব্রহ্মপুত্র নদীর ওপর ড্যাম বানিয়ে বন্ধ করবে। আপনারা জানেন ভারত আর পাকিস্তানের মধ্যে যেরকম টেনশন রয়েছে সেরকম ভারত আর চীনের মধ্যেও টেনশন রয়েছে। আরও সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে অতি সখ্যতা চীনের, কারণ সেই সখ্যতা কোথাও না কোথাও টিট ফর ট্যাট পজিশনে চলে যাবে না। তো তো চলুন প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, তার সোর্স কি রয়েছে, আর সত্যি এর ওপর ড্যাম বানাতে চায়না চাইছে কিনা। দেখুন, আপনি আগে ব্রহ্মপুত্র নদীর সোর্সটাকে দেখুন। ব্রহ্মপুত্র নদী বেসিক্যালি চেমুংদং গ্লেশিয়ার, যেটা বেসিক্যালি তিব্বতে রয়েছে, চায়নারই একটা পার্ট, ওখান থেকে উৎপন্ন হয়েছে। এই চেমুংদং গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়ে এর নাম হয় সাংপো রিভার। ব্রহ্মপুত্র নদী কিন্তু ভারতের নাম, নর্মালি চায়নাতে এই নদীটাকে সাংপো রিভার বলা হয়। এই সাংপো রিভার যখন অরুণাচল প্রদেশের কাছে আসে তখন এই অরুণাচল প্রদেশে এটার নাম হয়ে যায় ডিবং। এই ডিবং নাম হয়ে যায় অরুণাচল প্রদেশে যখন ঢুকছে। আর যখনই এটা অরুণাচল প্রদেশে ঢুকে পড়ে, যখন অরুণাচল প্রদেশ দিয়ে ভারতের মধ্যে ঢুকে পড়ে, তখন এটার নাম হয়ে যায় ব্রহ্মপুত্র, দ্য মাইটি রিভার বলা হয়। এই ব্রহ্মপুত্র নদীর স্রোত অনেক বেশি এবং জলের পরিমাণও অনেক বেশি। ভারতের যত নদী আছে সেই সমস্ত নদীর মধ্যে ব্রহ্মপুত্র নদীর জলের যে প্রবাহের যে তীব্রতা সেটা যথেষ্ট বেশি হয়, অনেক বেশি হয়, এবং জলের যে হাইট সেটাও অনেক বেশি হয়, যার জন্য আসামে প্রত্যেকবার বন্যার সামনাসামনি হতে হয়। এবার চায়না কি করছে, এবার আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই নদীটা তিব্বত থেকে শুরু হয়ে, মানে এই পোর্শন থেকে শুরু হয়ে, তিব্বত থেকে শুরু হয়ে এটা ভুটানের মধ্যে দিয়েও কিছুটা গেছে, ভুটানেও এর অনেক ট্রিবিউটারি পেয়ে যাবেন, এবং তারপরে আপনি যদি দেখেন এটা যখন অরুণাচল প্রদেশের কাছে ঢুকছে, দেন অরুণাচল প্রদেশ থেকে এই নদী ডাইরেক্টলি ইন্ডিয়া হয়ে বাংলাদেশেও ঢুকছে। আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে চায়নার কি ধরনের সখ্যতা আছে। চায়না কখনোই চায় না যে পাকিস্তান আর বাংলাদেশ দুটো অ্যালাই কান্ট্রি তাদের হাত থেকে চলে যাক। তো যদি জল বন্ধ করে, যদি চায়না এখানে ড্যাম বানানোর চেষ্টা করে, যেরকম ইন্ডিয়াও এফেক্টেড হবে, তার সঙ্গে সঙ্গে কে এফেক্টেড হবে? বাংলাদেশও এফেক্টেড হবে। তো চলুন আরও ডিটেলসে আমরা দেখার চেষ্টা করি পুরো ব্যাপারগুলোকে। দেখুন, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাপ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ম্যাপ। এখন এই ম্যাপে আপনি কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়ারলাং জাংপো, যেটা সাংপো নামে আমরা দেখছি।
ঠিক এই পয়েন্টে অরুণাচল প্রদেশের কাছে এই পয়েন্টে কিন্তু ব্রহ্মপুত্র নদী এন্টার নিচ্ছে। এই এন্টার নেওয়ার পরে এর নাম হয়ে যায় ব্রহ্মপুত্র। এবং এখান থেকে আপনি যদি দেখেন ঠিক আসামের এই পোর্শন থেকে ডাইরেক্টলি কিন্তু বাংলাদেশে এন্টার নেয়। এই ব্রহ্মপুত্র নদীর যে জল, সেই জলগুলো কিন্তু ব্রহ্মপুত্রের যে ট্রিবিউটারিগুলো রয়েছে, যেরকম সুবনশিরি, লোহিত, এরকম অনেক ট্রিবিউটারি আছে, সেই ট্রিবিউটারির মাধ্যমে জলটা কিন্তু ডিভিশন হয়ে যায়, জলটা ভাগ হয়ে যায়। এবার যদি আপনি দেখেন তাহলে এই এতগুলো ট্রিবিউটারি আছে, এখানে আপনি সুবনশিরিকে দেখতে পাচ্ছেন, লোহিতকে দেখতে পাচ্ছেন, তারপরে আপনি এখানে আপনি হচ্ছে ডিহংকে দেখতে পাচ্ছেন, এছাড়া আরও অনেকগুলো রিভার, ধানসিঁড়িকে দেখতে পাচ্ছেন। এই সমস্ত রিভার জলের যে প্রবাহটাকে সেপারেট করে দেয় এবং নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি মেঘালয়, এই সমস্ত নদীর জল সমস্ত রাজ্যে কিন্তু প্রবাহিত হয়, রাজ্যের মধ্যে দিয়ে যায়। এবার এবার চায়না কি করছে? চায়না চাইছে যে শুরুতেই ড্যাম বানিয়ে দিই। যেরকম ইন্দাস ওয়াটার ট্রিটিকে যদি আমাদেরকে ব্যান করতে হয়, তাহলে পাকিস্তানের যে নদীগুলো যাচ্ছে সেই নদীগুলোর উপর আমাদেরকে ড্যাম বানাতে হবে যাতে জলটাকে আটকে দেওয়া যায়। ঠিক একইভাবে চায়না সেম স্ট্র্যাটেজি নিচ্ছে। চায়না যদি দেখেন পুরো ব্রহ্মপুত্র নদীর ওপরে অনেকগুলো ড্যাম কিন্তু তৈরি করে ফেলেছে, মানে এই যে ইয়ারলাং জাংপো যে যাচ্ছে তার উপরে কিন্তু অনেক ড্যাম চায়না অলরেডি তৈরি করেছে। এবং সেই ড্যাম বানিয়েও চায়না এখনো পর্যন্ত মানে বলতে পারেন যে খুশি হয়নি। চায়না চাইছে এর থেকে বড় ড্যাম তৈরি করার জন্য, কারণ বড় ড্যাম তৈরি করলে কি হবে, যদি বড় ড্যাম তৈরি করে তাহলে জলটাকে আটকে রেখে দেওয়া যাবে, অ্যান্ড অলসো এই ড্যামের যে জল, সেই জল থেকে কিন্তু হাইড্রো ইলেকট্রিক এনার্জি প্রোডাকশন করা যাবে। আর সেই এনার্জিকে চায়না চাইলে বাংলাদেশের সঙ্গে সক্ষতা মেনটেন করার জন্য সেই এনার্জিকে, বিদ্যুৎকে পৌঁছে দেবে বাংলাদেশ পর্যন্ত, বা ভুটানকেও দিতে পারে। এইভাবে কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালোভাবে তৈরি করতে পারে। তো এই ড্যাম তৈরি করার চিন্তাভাবনা চায়না করে ফেলেছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন রিভার রয়েছে এই ব্রহ্মপুত্রকে কেন্দ্র করে। পুরো ব্রহ্মপুত্র নর্থ ইস্টের প্রাণকেন্দ্র বলতে পারেন। পুরো নর্থ ইস্টের যে জল, সেই জল এই ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে বয়ে যায়। এখন প্রশ্ন হলো যে এই নদীর জলকে আটকানো কি সত্যিকারের সম্ভব? দেখুন, বিভিন্ন যে রিভার লিঙ্কিং প্রজেক্টের আন্ডারে যারা কাজ করছে, যেরকম পিকে সেকশনা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিকে সেকশনের কথা, এখানে বা ইন্দাস ওয়াটার ট্রিটির সঙ্গে কানেক্টেড যে কমিশনার রয়েছে, কেন বেতোয়া রিভার লিঙ্কিং প্রজেক্টের সঙ্গে যে কমিশনার রয়েছে, তারা যেটা জানাচ্ছে যে চাইলেও চায় না এই ড্যাম বানিয়ে ভারতকে কোনো কিছু এফেক্ট করতে পারবে না। কেন এফেক্ট করতে পারবে না, ভালো করে বোঝার চেষ্টা করুন। ব্রহ্মপুত্র নদীর অববাহিকার মোট জলের প্রবাহের মধ্যে চায়নার অবদান 20 থেকে 30%, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে যে জলটা আসছে সেই জলের 100% জলের মধ্যে মাত্র 30% জল ব্রহ্মপুত্র নদীর, সেটা হচ্ছে চায়না। এখন আপনার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে এটা কিভাবে সম্ভব, কারণ চায়না থেকে নদীটা উৎপন্ন হয়ে আসছে, তাহলে মাত্র 30% চায়না কিভাবে? কারণ হচ্ছে জলের যে তীব্রতাটা সেটা বাড়ে কিন্তু এই যে ট্রিবিউটারিগুলো থেকে জল পেয়ে, মানে ওই যে ওখানে যে গ্লেসিয়ারটা আছে সেখান থেকে যেখান থেকে ব্রহ্মপুত্র নদী তৈরি হচ্ছে সেখানে বরফ গলা জল, কিন্তু সেই জলের পরিমাণ অনেক বেশি হয় না। অ্যাকচুয়ালি উত্তর ভারতে প্রচুর পরিমাণে যে নদীর যে ট্রিবিউটারিগুলো আছে সেখানে প্রচুর বৃষ্টি হয়, আর সেই বৃষ্টির কারণে, কারণ মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই সমস্ত এরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে সেই জল এই সমস্ত ট্রিবিউটারির মধ্যে দিয়ে যায়, যার কারণে পুরো মেন সোর্স ব্রহ্মপুত্র নদীর জলের যে হাইট সেটা কিন্তু বাড়ে, বা জলের যে তীব্রতা সেটা কিন্তু বাড়ে। তো এর ফলে চায়নার যদি দেখেন শুধুমাত্র অধিকার বলতে গেলে ওই 20 থেকে 30% জল চায়না অধিকার করে, ঠিক আছে। এবার এখানে গল্পটা কি হচ্ছে যে বৃষ্টির কারণে কিন্তু এই জলের পরিমাণ বাড়ে, এই বৃষ্টি হচ্ছে মেন রিজন যে ব্রহ্মপুত্র নদীর জলের পরিমাণের ক্ষেত্রে। এবার যদি দেখেন ভুটানের আয়তন অনেক ছোট, চায়নার থেকে অনেক ছোট, ভারতের থেকে অনেক ছোট, কিন্তু ছোট হওয়া সত্ত্বেও ব্রহ্মপুত্র নদীর যদি দেখেন মোট জলের যে প্রবাহ তার মধ্যে 21% হচ্ছে কার থাকে, ভুটানের থাকে। অর্থাৎ যত জল 100%-এর মধ্যে 21% হচ্ছে শুধুমাত্র ভুটানেরই আছে, অথচ ভুটানে মাত্র 6.7% হচ্ছে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। অন্যদিকে ভারতকে যদি দেখেন তাহলে ওই দিকে চায়নার প্রায় ধরুন 20%-এর কাছাকাছি, আর এই দিকে আপনার 20%-এর কাছাকাছি আমার ভুটান হয়ে গেল। তাহলে 40% বাদ দিলে বাকি যে পোর্শন পড়ে আছে, অর্থাৎ বাকি যে প্রায় 50 থেকে 60% পড়ে রয়েছে, সেই 60% কিন্তু পুরোটাই ইন্ডিয়ার আছে, অর্থাৎ পুরো জলটা ইন্ডিয়া প্রোভাইড করে। ভারতের যদি দেখেন মোট অববাহিকার 34.2%
জুড়ে, মানে মোট বেসিনটা জুড়ে যদি দেখেন 34.2% জুড়ে ব্রহ্মপুত্র নদী রয়েছে, কিন্তু সেখানে জলের প্রবাহ যদি দেখেন প্রায় 40% জল কার থাকে? ভারতের থাকে। এবং পুরো ব্রহ্মপুত্র নদীর যদি দেখেন মাত্র 14% নদী ভারতের ভেতরে প্রবেশ করে আগেই থাকে। এটা মানে কি? অর্থাৎ আমরা যদি দেখি 20% বরফ গলা জলে আসছে, 20% ভুটান থেকে আসছে, তাহলে 40% চলে গেল। আর বাকি হচ্ছে 40% ব্রহ্মপুত্র নদীর যে জল, সেই জলে ভারতের অবদান থাকে, তাহলে 80% হয়ে গেল। তাহলে বাকি যে 14-15% বা 20% জল, সেই জলটা কোথা থেকে আসে? যেটা অলরেডি ট্রিবিউটারি হয়ে রয়েছে, সেই ট্রিবিউটারির জল হচ্ছে ব্রহ্মপুত্রের নদী। তাহলে মানে চায়না যদি 1000 ড্যাম বানিয়ে নেয় তাতেও কোনো এফেক্ট পড়বে না, কারণ এই জলের বেশিরভাগ অংশ তো বর্ষার কারণে হয়, মৌসুমি বৃষ্টির মাধ্যমে হয়। তাই স্পষ্টতই চীন চাইলে জলকে আটকাতে পারে, এরকম নয় যে জলকে আটকাতে পারে না। চীনের অবদান আছে, জল চাইলে আটকে দিতে পারে, কিন্তু সেই জলে ভারতের কোনো কিছু যায় আসবে না। ভারতের বেশিরভাগ জল আসছে কোথা থেকে? বর্ষা থেকে, বর্ষার জল থেকে কিন্তু বেশিরভাগ জল আসছে। চীনের মুখ্যমন্ত্রী তিনি হেমন্ত বিশ্ব শর্মা, তিনি এক্সে মানে বেসিক্যালি টুইটারে তিনি লিখেছেন যে 30-35% মোট প্রবাহের, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর মোট প্রবাহের যদি দেখেন 30-35% সেটা কিন্তু পুরোটাই বরফ জল আর হচ্ছে বৃষ্টির জলের মাধ্যমে হয়। মানে 30% আমি ধরলাম বরফের জলের মাধ্যমে হয়, আর 60-70% ভারতে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে হয়। বৃষ্টি কোন কোন জায়গায় হয়? অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, এবং এখানে যে ট্রিবিউটারিগুলো রয়েছে সুবনশিরি, লোহিত, কামেং, মানস, ধানসিরি, কপিলি, এই সমস্ত জায়গাতে প্রচুর বৃষ্টি হয়, এবং সেই বৃষ্টির জলই কিন্তু কোথায় যাচ্ছে? ব্রহ্মপুত্র নদীতে যাচ্ছে। তো আসামে তাই জন্য যে মুখ্যমন্ত্রী আছে হেমন্ত বিশ্ব শর্মা, তিনি আবার বলছেন যে ভাই তুমি চাইলেও ড্যাম বানিয়ে কিছু করতে পারবে না, কারণ তুমি ড্যাম বানিয়ে দেবে তাতে কী হচ্ছে? তোমার জল তোমার আটকে যাবে। আমার কি হবে? আমার কিছু হবে না, আমার বরং বন্যা কমে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার তো বৃষ্টির জলের মাধ্যমেই আমরা সব জলটা পেয়ে যাচ্ছি, তো ব্রহ্মপুত্র নদীর ওপর এফেক্ট পড়বে না। এফেক্ট কার পড়বে? চায়নারই পড়বে। কেন না? তুমি জল আটকাবে, আমি এখানে ইন্ডিয়া এখানে জল আটকে দেবে, তো জল আটকে দিলে কি হয়ে যাবে? চায়না থেকে জল আটকানো, ইন্ডিয়া থেকে জল আটকানো, তো বাংলাদেশ শুকিয়ে যাবে, বাংলাদেশের যে রুজি রোজগার সেটা বন্ধ হয়ে যাবে, আর বাংলাদেশ চায়নার হাত ছেড়ে দেবে তাহলে। তো এইটা বেসিক্যালি হেমন্ত বিশ্ব শর্মা বলতে চেয়েছেন। তিনি বলেছেন যে এই চায়না যদি এরকম ড্যাম বানানোর চেষ্টা করে, তিব্বতের যে বিভিন্ন এরিয়া, সেই এরিয়াতে কিন্তু যে কোনো সময় ভূমিকম্প হওয়ার চান্স আছে, কারণ এই সমস্ত এরিয়াতে টেকটনিক প্লেট আছে, তো অবভিয়াসলি যে কোনো সময় বড় সড়ো ডিজাস্টার আসতে পারে। হ্যাঁ, এরকম বড় সড়ো ডিজাস্টার যদি চায়না করে, তাহলে কিন্তু ভারতের বিভিন্ন যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট এফেক্টেড হবে, এবং যে কোনো সময় সেখানে সুনামির মতো বন্যা হওয়ার চান্স আছে। এবার দেখুন, ভারত এখানে একটা ভালো প্ল্যান করেছে। ভারত কি প্ল্যান করেছে? ভারত অরুণাচল প্রদেশের কাছে যে আপার সিয়াং রয়েছে সেখানেও একটা ড্যাম বানাতে স্টার্ট করেছে। কেন না? যদি ইনকেস চায়না ড্যাম বানিয়ে জলটাকে আটকে দেয়, তাহলে ভারতও কি করবে? ড্যাম বানিয়ে জলকে আটকে দেবে, এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করবে, এবং জল বাংলাদেশে যাবে না। আর বাংলাদেশে যদি না যায়, তাহলে অবভিয়াসলি চায়নার আপস্ট্রিম কোনো কাজে লাগছে না ইন্ডিয়ার, আর বাংলাদেশ উল্টো দিকে চায়নার ওপরে যে হাত ছিল সেই হাতটা সরিয়ে দেবে। আর তখন ভারত বাংলাদেশকে অফার করবে যে আমরা জল দিচ্ছি, আমরা সমস্ত কিছু, আমাদের সঙ্গে বন্ধুত্বতা করো। তো একদিকে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাবে। তো এই জন্য চায়নাকে অনেক ভাবনা চিন্তা করে এই সমস্ত কাজগুলো করতে হবে। যদিও চায়না কিন্তু চিন্তা ভাবনা করছে ড্যাম বানানোর, এবং ড্যাম বানানোর কাজকর্মও স্টার্ট করে দিয়েছে। তবে এখন দেখার বিষয় যে ভারত পরবর্তীকালে কী স্টেপ নেয়। তো ভারত চাইবে ড্যাম বানিয়ে জলগুলোকে আটকে রেখে দেওয়ার। এখন যা কিছু হবে পরবর্তীকালে আপডেট যা কিছু আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানাবেন কমেন্টে যে চায়নার যে এই যে কার্যকলাপ, এতে বাংলাদেশ কিভাবে এফেক্ট হতে পারে, এবং এতে কি আপনার মনে হয় যে ভারত কোনোভাবে ইম্প্যাক্ট পড়তে পারে কিনা। কারণ আপনি পুরো আর্টিকেলটা বুঝলেন, এবার আপনি জানাবেন যে ভারতের কোনো ইম্প্যাক্ট আসতে পারে কিনা। সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম অ্যানালাইসিস পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।